করেন নাই, কারণ ভারত বলেছে। অন্তত ডিপ সিপোর্ট, মানে একটা দেশকে নিয়ে কিভাবে শেখ হাসিনা খেলেছে, সাইকোপ্যাথ শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, এটাও জোর করে বললাম। মানে খেয়াল করবেন, শেখ হাসিনা জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা, আমি এখন অহেতুক পালিয়ে গেছেন কথা। তো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছেন আমাদের সম্পদকে। খেয়াল করুন, দীর্ঘদিন ফিজিবিলিটি স্টাডি করে বলা হয়েছিল আমাদের সোনাদিয়া হচ্ছে সবচেয়ে সুটেবল জায়গা ফর ডিপ সিপোর্ট। ওনার প্রভু ইন্ডিয়া চায় নাই। শেখ হাসিনা যখন চায়নায় গিয়েছিলেন 16 বা 17 দিকে সম্ভবত চুক্তি সাইন করার কথা ছিল, ইন্ডিয়া চায় নাই, উনি করেন নাই। পরে এখন যেখানে হচ্ছে এটা মোটেও শোনা যাচ্ছে যে বেটার না, মাতার বাড়িতে হচ্ছে। জাস্ট ইন্ডিয়া চেয়েছে, জাস্ট ইন্ডিয়া চেয়েছে বলে আপনি মামলা দেন নাই, তিস্তায় নাই। জাস্ট ইন্ডিয়া চেয়েছে বলে আমাদের কোস্টে রেডার আছে ভারতের, আপনারা জানেন এটা? আমাদের উপকূলে ভারতীয় রেডার আছে। আমাদের পেকুয়াতে একটা সাবমেরিন টার্মিনাল আছে, ইন্ডিয়ার নেক্সট এটা নিয়ে ঝামেলা করতে যেত আর কি। ইন্ডিয়াতে খুব আলাপ শুরু হয়েছে যে তাদেরকে অ্যাক্সেস দিতে হবে। আমাদের স্ট্র্যাটেজিক একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্থাপনা, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ইন্ডিয়াটা বসে আছে। একজন শেখ হাসিনার মতো স্লেভ পাওয়া অ্যাপারেন্টলি ভালো, অ্যাটলিস্ট শর্ট এবং মিড টার্মে ভালো, যে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন। ন্যূনতম যদি মানুষের ম্যান্ডেট থাকে, আমি একটা এক্সাম্পল দিই, আমি প্রায় দিতাম এটা। 2011 সালে মনমোহন বাংলাদেশে এসেছিলেন, তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ ট্রানজিটের চুক্তি করবে এমন কথা ছিল। ওরা তিস্তার পানি দেবে, আমরা ট্রানজিট দেবো। যখন তারা তিস্তা পানি চুক্তি করলো না মমতার কথা বলে, আমরা কিন্তু ট্রানজিট চুক্তি সাইন করি নাই। 11 সালে শেখ হাসিনা করে নাই। দুটো ইন্টারচেঞ্জেবল না। তিস্তা কিন্তু আমাদের রাইট, ট্রানজিট যদি দেই সেটা আমাদের দয়া বা ইচ্ছা, আমি চাইলে দেবো না, দেবো না, দ্যাটস মাই রাইট। বাট স্টিল আমি কিন্তু দুটাকে করে আমি তার সাথে ট্রানজিটের চুক্তি করি নাই। 14 সালের পর আমরা মাইক্রোফোন তাদের ধরে অখণ্ড ভারত দিয়ে প্রশ্ন করছে, অনেকে মাইক্রোফোন দেখতে দেন। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি এই অবস্থায় ভারতে কি যাবেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওনাকে তালিয়ে দিলেন, আমাকে আমি যা বলবো তাতে কিন্তু আপনার উল্টো হবে, আমাকে আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম, আমি যেতাম। আমি জানতাম এটা একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হলো কেন আমি যেতাম। খেয়াল করি আমরা, আমি দাবি করি আমিও দেশপ্রেমী, আমি দাবি করি উনিও দেশপ্রেমী, কিন্তু আমরা প্রসিডিউরাল জায়গায় কিন্তু ভিন্ন হলো, তাই না? কেন ভিন্ন হলাম? এভাবেই আসলে ফরেন পলিসি কাজ করে। আসছি আমি আপনার প্রশ্নের জবাবে। শি জিনপিং এর যে ডিপ্লোম্যাসি, একটা টার্ম আছে, গোল ফর ইয়ার ডিপ্লোম্যাসি। এর আগে চায়না কিন্তু মাথা নিচু করে চুপচাপ করে চলতো তার আগ পর্যন্ত, এরপরে এসে বলেন আমি পাল্টা কথা বলবো, ও যে কোনো জায়গায় অ্যাটাকিং কথা বলছে। ওই ইভেন সরকার চেঞ্জ করার সাথে, যেটা কোনোদিন চায়নার রোলের মধ্যে ছিল না, পরে সেটা চলে আসলো, আসেনি? নেপালে, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, যখন কেপি শর্মা ওলির সরকারের পতন হচ্ছিল, কারণ অন্য কমিউনিস্ট দুটো দলের দুটো ফ্র্যাকশন ছিল, মাধব রাও নেপালের একটা হলো পুষ্পকুমার দহল প্রচন্ডর একটা, ওরা সমর্থন সরিয়ে প্রচন্ড মূলত ভারত ইনফ্লুয়েন্স হয়ে সরকারটাকে পতন করছিল। তখন চায়না প্রকাশ্যে, আমাদের এখানকার ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা যা করে, চায়নায় একজন অ্যাম্বাসেডার ছিলেন নেপালে, গঠন নেই, আপনারা সার্চ করলে দেখবেন, উনি সুন্দরী মানুষ না, সেটা বিষয় না, উনি অনেক জায়গায় খুব মডেলদের মতো ফটোগ্রাফ তুলতেন, সেজন্য খুব বিখ্যাত ছিলেন। উনি সকাল বিকাল চেষ্টা করেছিলেন সরকারকে রাখতে। তার মানেটা হচ্ছে চায়নাই তার পলিসিগত জায়গায় কিন্তু পাল্টেছে। আমি কেন যেতাম বলে মনে করি, আমি আপনার সাথে এটা শতভাগ একমত, এটাকে কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কের যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে সিরিয়াস ইকোনমিক রিলেশনশিপ আছে। আমরা ওটাকে এমন জায়গায় নামিয়ে নিতে পারবো না যেটা দিনের শেষে খুব ক্ষতিকর হয়ে যাবে। আপনারা অনেকে হয়তো জানেন, রাশিয়ার তেল যে অল্টারনেটিভ ওয়েতে বিভিন্ন দেশে যাচ্ছে, এটা কি এক সেকেন্ড, এটা কি ইন্ডিয়া তো বটে, অল্টারনেটিভ ওয়ে ইউরোপেও ঢুকেছে, এটা কি চাইলে ঠেকানো যেত না? কি মনে করেন আপনি? ঠেকানো হয় নাই কেন? রাশিয়া যে পরিমাণ তেল সাপ্লাই করছে, সেটা যদি আপনি বাজার থেকে তুলে ফেলেন,
অয়েলের বাজারটা সিরিয়াসলি ডিসরাপ্টেড হয়ে যাবে। সো আপনি এটা জেনে শুনে ইগনোর করেন। সেকেন্ডলি এটা হতে পারে কিনা যে প্রতিরক্ষা চুক্তিগুলোর মাধ্যমে আমরা সন্দেহ করছি বা আমরা চিন্তা করছি যে মিলিটারি ইন্টারভেনশন আসতে পারে বাংলাদেশে, তাদের যে কোনো, আপনি একটা রেফারেন্স দিয়েছেন যে ধর্মীয় বা ভাষাগত যে কোনো কিছু নিয়ে তারা ইনভাইট করতে পারে। সো ইনভাইটের স্কোপটা কতটুকু আছে, এটাকে জাস্টিফাই করার পরেই আমরা ফরেন পলিসিতে কেন যাই না, বা এটা নিয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। মানে আমাদের চুক্তি টাকা নিয়ে একটু বলি, একটু খেয়াল করি। আমরা কি জানি যে রাশিয়ার ইউক্রেন আক্রমণ না করার চুক্তি ছিল? সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন কয়েকটা দেশে তার নিউক্লিয়ার ওয়েপন ভাগ হয়ে যায়, রাশিয়াতে, ইউক্রেন। এবং ইউক্রেন যদি তার ওয়েপন রাখতো তাহলে আমেরিকা রাশিয়ার পর থার্ড হাইয়েস্ট নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী হতো ইউক্রেন। কিছু ছিল কাজাখস্তানে, কিছু ছিল বেলারুশে, এই কয়েকটা জায়গায়। ইউক্রেনের নিউক্লিয়ার ওয়েপন সে ডিসম্যান্টেল করবে, তার শর্ত হিসেবে ছিল কোনোদিনও ইউক্রেন যদি অন্য কাউকে দিয়ে অ্যাটাক হয় তাহলে যারা ওই চুক্তির পার্ট ছিল, আমেরিকা, রাশিয়া, সবাই তাকে সেভ করবে। দিনের শেষে হলো হচ্ছে এটা, রাশিয়া নিজে তাকে ইনভাইট করেছে। একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বা চুক্তি শেষ পর্যন্ত আসলে সেভ করতে তাকে পারে নাই। সুতরাং যে কথাটা বলছিলাম, ভারতের সাথে আমাদের সোফার যেটা চুক্তি আছে, আমি যতদূর জানি এই চুক্তি আসলে এখন আমাদের কোনো মিলিটারি হেল্পের প্যাক নাই। আমাদের কিছু মিলিটারি ইকুইপমেন্ট কেনার একটা চুক্তি আছে, $50 কোটি একটা তারা দিয়েছিল, দিয়ে কিছু ওয়েপন। কিন্তু যদি আমি মনে করি যে এরকম চুক্তি আছে বা চুক্তি রাখবো না, এগুলো কোনোটাই ইনভেস্ট ঠেকিয়ে দেওয়ার মতো যথেষ্ট বিষয় না। একটা তথ্য আপনাকে দিই, যেহেতু আপনি মিডিয়ার বিদ্রোহ নিয়ে অনেক কাজ করেছেন। বিখ্যাত সাংবাদিক অবিনাশ পালিওয়াল, সাংবাদিক নয়, প্রফেসর, সোয়াসের প্রফেসর, বাংলাদেশ নিয়ে লেখেন। উনি ওনার একটা লেখায় দাবি করেছেন বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশে প্যারাট্রুপার নামানোর সিদ্ধান্ত ভারত নিয়েছিল, চুক্তি ছিল না, বাট দে ডিসাইডেড সিন্স দে ফেল্ট ইটস নেসেসারি। সো আমি বারবার যে কথাটা বলতে চাইছি, আপনাকে একটা শক্তি অর্জন করতে হবে, আপনার ওই ডেটারেন্স থাকতে হবে। আপনি যদি এটা ঠেকাতে চান, চুক্তি করেও কিছু করা যাবে না, আবার চুক্তি না করেও আপনার উপরে করা যাবে না। ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু আপনাকে সে কাউন্টে নিচ্ছে, আপনি কতটুকু পারেন। চিকেন নেকের কথা বলে একটু বলি, শি জিনপিং এর আগে, বিশেষ করে দেং জিয়াওপিং, আমরা যদি ওই টাইম লাইনটা খেয়াল করি, মাওয়ের পর দেং আসলেন, দেন খুব ভেতর থেকে চেষ্টা করলেন অর্থনীতি থেকে পাল্টে ফেলার, পলিসির ক্ষেত্রে বলছে তুমি তোমার শক্তি রাখ পর্যন্ত শব্দ করো না। সো চীনও তখন তার ওয়েলফেয়ার ডিপ্লোম্যাসিটা করলো যখন তার সেই শক্তির জায়গাটা তৈরি করেছে। খেয়াল করি আজকে সাউথ চাইনা সি নিয়ে যদি কোনো নেভাল ওয়ারফেয়ার লাগে, আমেরিকা উইল ফেস সিভিয়ার প্রবলেমস। কারণ এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকার চাইতে বেশি শিপ আছে চায়না, যদিও তার টনেজ কম, মানে তার শিপগুলো ছোট কিন্তু সংখ্যায় কিন্তু বেশি। তো চায়না তার এই আওয়াজটা, এই হুমকিটা কখন দিতে শুরু করছে, যখন তার শক্তিটা ওই জায়গায় গেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মিলিটারি ডিফারেন্স একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার আগ পর্যন্ত আমাদের আসলে রেটরিকের ক্ষেত্রে একটু রেস্ট্রিকটিভ হওয়া উচিত, একটু রক্ষণশীল হওয়া উচিত, এটা আমার অপিনিয়ন। আচ্ছা, একটু বলি যে সরকারের পলিসি, আচ্ছা আমি শুনবো আপনারটা। আমরা সরকারের কাছে পলিসি কিভাবে পাঠাতে পারি, আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমি একবার একজন উপদেষ্টার সাথে কথা বলছিলাম এই বন্যা নিয়ে। আমি বললাম বন্যা নিয়ে তো আসলে ভারতের গেট খোলা টোলা এত বেশি ছিল না, এটা একটু বেশি হয়ে গেল। তো উনি উপদেষ্টা আমাকে বলছেন জনগণকে একটু চেঁচামেচি করতে দেন, ইট উইল হেল্প আস। তাহলে একটা রাষ্ট্রের পলিসি আসলে যদি ডেমোক্রেটিক সরকার হয়, শেখ হাসিনার প্রবলেম কি ছিল? আমি আপনি তো আসলে প্রজাও ছিলাম না, আমরা কৃতদাস ছিলাম। শেখ হাসিনা ছিল মোদির কৃতদাস, আর আমরা শেখ হাসিনার কৃতদাস। তাহলে মোদির তুলনায় আমরা কি টার্মাইট? সে টার্মাইট বলছিল না, কোন প্রকার, তাই তো আমরা শেখ হাসিনার কৃতদাস আর শেখ হাসিনা মোদির কৃতদাস। যখন এটা হবে যে জনগণ এই অপিনিয়ন ক্রমাগত দিতে থাকবে, একটা ডেমোক্রেটিক সরকার বা অন্তত যে সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে চলতে চায়, সে আপনার আমার কথা শুনতে হবে। আর আপনার সাথে আমি একটা জায়গায় সিরিয়াসলি একমত, এই কথা আমি দীর্ঘদিন থেকে বলার চেষ্টা করছি এবং আমি আমার স্মল ক্যাপাসিটিতে আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় ভারতের জনগণ, কারণ ভারতের জনগণ কিন্তু আসলে ওয়েল ইনফর্ম না। তারা তাদের মিডিয়া যে রেটরিক, তারা অর্ণব গোস্বামীর কথা শোনে, তারা রিপাবলিক বাংলা 5 আগস্টের পর না রিপাবলিক বাংলা চ্যানেলটা আমি চিনলাম, আমি এর আগে আর চিনি না। মানে এইভাবে কেউ নিউজ প্রেজেন্ট করতে পারে, আমরা রাস্তায় ওষুধ বিক্রি করে, এগুলো দিয়ে ফেড হয়। আমাদের উচিত হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের একটা দুর্বলতার জায়গা আছে, আমরা কমিউনিকেট গিয়ে করতে পারি, আর আমাদের ইংরেজি দুর্বলতা।
বাংলাদেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনি দেখবেন শুধুমাত্র কিছু ইংলিশ নিউজ পেপার আছে যদি ইংরেজিতে জানতে চান। বাংলাদেশে কি কোনো কেউ কমেন্টেটর আছে যে রেগুলারলি ইংরেজিতে কথা বলেন? না। আপনি কি কোনো কমেন্টেটর আছে আপনি দেখবেন যে যে মানুষটা রেগুলারলি বাংলাদেশের সিচুয়েশন নিয়ে ইংরেজিতে কথা বলে? আমি আপনাদের আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ফাহাম আব্দুল সালাম। আপনারা খুব পছন্দ করেন তাকে, আমি জানি।